সুপ্রিম কোর্টে গিয়ে এই ভোট পিছিয়ে দেওয়া উচিত এবং রাষ্ট্রপতি শাসন করে এই ভোট করা উচিত। আদারওয়াইজ এখানে কিন্তু সুষ্ঠুভাবে ভোট হওয়া সম্ভব না। এদিক ওদিক মারধার করে খুন করা শুরু করছে। একমাত্র রাষ্ট্রপতি শাসন যদি হয় তবেই এখানে ঠিকঠাক ভোট হতে পারে। আদারওয়াইজ আমি বলছি, মমতা ব্যানার্জি মোটামুটি প্রত্যেকটা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন যে ওখানকার যে লোকাল এমএলএ তার কথা শুনে সে যেন কাজ করে। উনি তো ওই বাঙালি ছাড়া বাকি সবাইকে ঘৃণা করেন, তো বাকিরা কি ওনাকে ভোট দেবেন? আমি বলছি 50,000 ভোটে কম করে উনি এবার ওখানে হারবেন। মমতা ব্যানার্জিকে ক্লিন চিট দিয়ে দেওয়া হয়, এরপর থেকে ইডি ভারতবর্ষে কোনো কাজ করবে না। যে কোনো পলিটিশিয়ান গিয়ে ইডি কারো অফিসে হামলা করলে বা কিছু করলে পলিটিশিয়ান গিয়ে ওখানে হামলা করবে, তারপর সংবিধানের দোহাই দিয়ে তারা বলবে আমাকে ছেড়ে দাও। সবার সামনে টেনে নিয়ে চলে গেল একটা ফাইল। একটা যে কোনো ক্লাস 5-এর বাচ্চাকে জিজ্ঞেস করবেন, সেও বলবে যে এটা অন্যায় হয়েছে। সেখানে উনি আবার প্রশ্ন করছেন চিংড়িঘাটা মেট্রোর দিকে তাকাই তো সেই বিষয়টা অনেক দিন ধরেই আটকে আছে, কেন্দ্রের প্রকল্প বলে হয়তো রাজ্য সরকার সেটা করতে দিচ্ছে না। এটা খুব দুর্ভাগ্যজনক এবং আমি জানি না এদের মাথা ঠিক আছে নাকি। এই 300 মিটার আটকানোর জন্য এরা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে। অ্যাবসলিউটলি মেগালোমানিয়া না হলে কেউ এই ধরনের কাজ করে না। দল মোটামুটি এখানেই খেলা শেষ আর কি। আপনি আরজি করে গেলে, আরজি করে একটা আইসিইউ রুগী, তাকে বলছে বাইরে গিয়ে আপনি পেচ্ছাপ পায়খানা করে আসুন, সেখানে আপনি বলছেন যে দুয়ারে স্বাস্থ্য। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় ইডির হানাতে গিয়ে যে সমস্ত কাণ্ডকারখানা ঘটিয়েছিলেন সেই সমস্ত কাণ্ডকারখানাকে সুপ্রিম কোর্ট একদম কড়া ভাষায় নিন্দা জানিয়েছিল এবং আজ সেখানে কপিল সিব্বল এবং বিচারপতির মধ্যে বলা চলে এক প্রচণ্ড আকারে বাকবিতণ্ডা বাধে। এই যে পুরো বিষয়টা, যে কপিল সিব্বল মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রশ্ন করছেন, বলছেন এটা কোনো ফ্যাক্টই নয়, এই যে ছোট ছোট বিষয়গুলো কীভাবে দেখছেন? দেখুন, যদি এই বিচারে মমতা ব্যানার্জিকে ক্লিন চিট দিয়ে দেওয়া হয়, এরপর থেকে ইডি ভারতবর্ষে কোনো কাজ করবে না। যে কোনো পলিটিশিয়ান গিয়ে ইডি কারো অফিসে হামলা করলে বা কিছু করলে পলিটিশিয়ান গিয়ে ওখানে হামলা করবে, তারপর সংবিধানের দোহাই দিয়ে তারা বলবে আমাকে ছেড়ে দাও। ফলে এটাখানে আমার মনে হয় যা প্রথমত 2-3 মাস আমরা যদি এই কাজ করতাম, 3 মাস আগে জেলে চলে যেতাম। এইখানে যদি এত কিছুর পরেও যদি সুপ্রিম কোর্ট বলে বা দেয়, ক্লিন চিট দেয়, আমি একটাই কথা বলছি যে ইডি বলে কোনো প্রতিষ্ঠান থাকবে না, সিবিআই বলে কোনো প্রতিষ্ঠান থাকবে না, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রাজ থাকবে না, এবং দেশের সংহতি সেটা কিন্তু একটা অ্যাট্রেট হয়ে যাবে। আমি খুব খারাপ জায়গায় যাবে। ফলে আমার মনে হয় কোনো অপশান নেই। তাদের এই অপশান দিতে হবে। সিবিআই তদন্ত কেন, এটা তো ডিরেক্ট ওরাই এখানে তো সব প্রমাণ আছেই, রায় দিয়ে দেওয়া উচিত। তদন্ত কিসের দরকার সেটাও আমি জানি না। একটা খোলাখুলি সব জিনিস হয়েছে, সেখানে বা তদন্ত কিসের দরকার? স্যার, এখানে কপিল সিব্বলের তরফ থেকে বলা হচ্ছে যে এটা কোনো ফ্যাক্টই নয়, বিচারপতিরা বরং উপরন্তু মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দোষী, এটা আগেভাগেই ধরে নেওয়া হচ্ছে। কিন্তু এখানে সাধারণ চোখে কী দেখা যাচ্ছে? মমতা ব্যানার্জি দোষী না। এই কাজ যদি আমরা করতাম, পুলিশের হাত থেকে যদি কোনো ফাইল নিয়ে নিতাম, এমনি ফাইল না নিয়ে কত ফলস কেস দিয়ে রেখেছেন মমতা ব্যানার্জি। আমাদের বিজেপির হাজার হাজার লোক এখন জেলে আছে, জামিন পাচ্ছে না তারা। সেখানে আপনি বলছেন যে এটা কোনো দোষই না। এটা কী করে বলছেন এটা যে দোষ না? কী করে এরকম আবদার করেন কী করে উনি কপিল সিব্বল বলে? অদ্ভুত কথাবার্তা। সবার সামনে টেনে নিয়ে চলে গেল একটা ফাইল। একটা যে কোনো ক্লাস 5-এর বাচ্চাকে জিজ্ঞেস করবেন, সেও বলবে যে এটা অন্যায় হয়েছে। সেখানে উনি আবার প্রশ্ন করছেন। অদ্ভুত। আমি বলছি এরপর মানুষের বিচার ব্যবস্থার উপর আর কোনো আস্থা থাকবে না। স্যার, এখানে সুপ্রিম কোর্টের একটা কড়া অবস্থান নেওয়া অবশ্যই জরুরি এবং অলরেডি বোধহয় হাফ ডে আজকে হয়েছে, বাকি হাফ ডে বাকি আছে। মনে হচ্ছে একটা কড়া অবস্থান তারা নেবে। স্যার, অন্যদিকে আমরা যদি চিংড়িঘাটা মেট্রোর দিকে তাকাই তো সেই বিষয়টা অনেক দিন ধরেই আটকে আছে, কেন্দ্রের প্রকল্প বলে হয়তো রাজ্য সরকার সেটা করতে দিচ্ছে না। কিন্তু যেখানে সুপ্রিম কোর্ট বলছে যে যেটা জনস্বার্থের সঙ্গে যুক্ত সেই সমস্ত প্রজেক্ট রাজ্য সরকার বা এর কোনো দল সেখানে রাজনীতি করতে পারে না। আপনারা হয় মামলাটা তুলে নিন, না হলে আমরা খারিজ করে দেবো। এরপরেও কি রাজ্য সরকার শুধরাবে? না, একদমই শুধরাবে না। আমি আপনাকে বলি এই প্রজেক্টটা কোথা থেকে এলো। 2009-তে 9, 10 এবং 11 এই 3 বছর রেল বাজেটে মমতা ব্যানার্জি ঢেলে পশ্চিমবঙ্গের জন্য রেলের প্রজেক্ট দিয়েছেন করে। উনি 2011-তে ওই রেলের প্রজেক্ট দেখিয়ে উনি ক্ষমতায় আসেন। এরপর 2012-তে ওনারা বোধহয় কেন্দ্র সরকার থেকে বেরিয়ে আসেন। তারপর থেকে উনি রেলের কোনো প্রজেক্ট যেগুলো উনি নিজেই অ্যাপ্রুভাল করে ক্ষমতায় এসেছিলেন, যেগুলোকে কুমিরছানা দেখিয়ে, তার একটা প্রজেক্টও করতে দেয়নি। গতবার 15 বছর হয়ে গেল, না বারাসাতে মেট্রো গেছে, না ব্যারাকপুরে মেট্রো গেছে, না জোকাই মেট্রো গেছে, না বারুইপুর মেট্রো গেছে, কোথাও মেট্রো যায়নি। এবং এটা একটা হয়ে যাওয়া প্রজেক্ট, মাত্র 300 মিটার বাকি আছে।
মানে এটা খুব দুর্ভাগ্যজনক, এবং আমি জানি না এদের মাথা ঠিক আছে নাকি, এই 300 মিটার আটকানোর জন্য এরা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে। মানে অ্যাবসলিউটলি মেগালোমানিয়া না হলে কেউ এই ধরনের কাজ করে না। মানে করবো তো আমি করবো, না হলে অন্য কেউ করবে। নাহলে ওদের ধারণা যে আমরা আবার কেন্দ্রতে আসবো, এসে আমি রেলমন্ত্রী হব, রেলমন্ত্রী হয়ে আমি ফিতে কাটবো, লোকে আমায় ধন্য করবে, গণিখান চৌধুরীকে যেমন করেছিল। আপনি গণিখান চৌধুরী হতে পারবেন না। গণিখান চৌধুরী 2 বছরে যা করে দিয়ে চলে গেছে, আপনি 15 বছরে তার ধারে কাছে যেতে পারেননি। আপনি ফিতে কেটে আপনি গণিখান চৌধুরী হতে পারবেন না, এটা আপনাকে মনে রাখতে হবে মমতা ব্যানার্জি। দেখুন স্যার, অন্যদিকে যেখানে ভোট চলে এসছে বাংলায় ভোটের আওয়াজ শুরু হয়ে গেছে, সেখানে তৃণমূলের ওপর আস্তে আস্তে এই আরোপ লাগা শুরু হয়ে গেছে বিভিন্ন অন্যান্য দলের কর্মীদের খুনের কথা। প্রথমে আইএসএফের এক কর্মী খুন হলেন, আজ সকালেই বিজেপির এক কর্মীকে খুন করা হলো। তো সেই অভিযোগ তৃণমূলের দিক কীভাবে দেখছেন? সেটা ওই ইয়েতে সাউথ বেঙ্গলে তো আর জানি এটা শুরু করেছে এরা বিভিন্ন জায়গায়। এখন তো এদের কাছে আর কোনো রাস্তা নেই, খুন করিয়ে মানুষকে ভয় দেখিয়ে। কারণ নির্বাচন কমিশন করা হচ্ছে, নির্বাচন কমিশন যখন করা হচ্ছে তাহলে কি করতে হবে, মানে আইনগতভাবে আটকাতে গেলে মানুষকে ভয় দেখাতে হবে। ধরুন গ্রামে একজনকে খুন করলে বাকি গ্রামের লোক ভয় পেয়ে গেল, তো সেই রাস্তা নিচ্ছে এরা। তো প্রত্যেকবার ভোটের আগে এই রাস্তা নেয়। আমি এর আগেও বলেছি, আজকেও বলছি, এবং আজকের মামলাটা চলছে। বেশ কয়েকটা পার্টি গেছে বলে আমি গেলাম না। সুপ্রিম কোর্টে গিয়ে এই ভোট পিছিয়ে দেওয়া উচিত এবং রাষ্ট্রপতি শাসন করে এই ভোট করা উচিত। আদারওয়াইজ এখানে কিন্তু মানে সুষ্ঠুভাবে ভোট হওয়া সম্ভব না। আপনি বারবার রাষ্ট্রপতি শাসনের কথা কেন তুলে আনছেন? কারণ মমতা ব্যানার্জি চেয়ারে থাকলে ওনার যে এমএলএরা আছে, ওনার যে কাউন্সিলররা আছে, ওনার যে পঞ্চায়েত নেতারা আছে, তাদের ওসিদের উপর যেভাবে তারা ওসিদের উপর গত 15 বছর কন্ট্রোল করে এসছে, তাতে এখানে ভোট করা অসম্ভব। মানে তারা এসে এই যে দেখলেন 2টো খুন করে দিয়েছে, খুনটা তারা করতে পারছে কেন? কারণ তারা জানে যে আমি যদি খুন করি পুলিশ আমার এগেনস্টে কোনো অ্যাকশান নেবে না, পুলিশ আমার সঙ্গে আছে। কারণ মমতা ব্যানার্জি মোটামুটি প্রত্যেকটা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন যে ওখানকার যে লোকাল এমএলএ তার কথা শুনে সে যেন কাজ করে। তো এরা জানে আমাদের এগেনস্টে কেউ কোনো অ্যাকশান নেবে না, তো এদিক ওদিক মারধার করে খুন করা শুরু করছে। একমাত্র রাষ্ট্রপতি শাসন যদি হয় তবেই এখানে ঠিকঠাক ভোট হতে পারে। আদারওয়াইজ আমি বলছি রাষ্ট্রপতি শাসন ছাড়া এখানে ভোট হওয়া, মানে সুষ্ঠুভাবে ভোট হওয়া অসম্ভব। আবার অন্যদিকে মুখ্যমন্ত্রী আজ যখন উত্তরবঙ্গে যাচ্ছেন, তখন কলকাতা বিমানবন্দর থেকে তিনি সাংবাদিক সম্মেলন করে সেখানে জানাচ্ছেন নির্বাচন কমিশনের প্যাডে সেখানে বিজেপির সিম্বল রয়েছে। এই বিষয়টা নিয়ে একটা তর্ক বিতর্কের সৃষ্টি হচ্ছে। এটা কী ব্যাপার আমি জানি না, এটা কে বিজেপির সিম্বল দিয়ে দিয়েছে নাকি আমি জানি না। নির্বাচন কমিশন তো দেয়নি, আমি যেটুকু শুনেছি। তরফ থেকে বলা হচ্ছে অবাঞ্ছিত ভুল, এটা অবাঞ্ছিত কিছু একটা ভুল টুল হয়ে গেছে, আমি জানি না। সেটা নির্বাচন কমিশন তার জবাব দেবে, আমি তো তার জবাব দেবো না। নির্বাচন কমিশন ভুল করলে তারা তার জবাব দেবে, তার খেসারত তাদের দিতে হবে, আমার কী করার আছে। স্যার, অন্যদিকে আরেকটা মজার বিষয়, যেখানে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র, মুখ্যমন্ত্রীর বাড়ির পাশের লোকই বলছেন আমরা মুখ্যমন্ত্রীকে চাই না, মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই না। এবার কি তাহলে এই যে কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী, এখানে শুভেন্দু অধিকারী জয় দেখছেন আপনি? 50,000 ভোটে শুভেন্দুবাবু ওখানে 50,000 ভোটে জিতবে, আমি আপনাকে লিখে দিচ্ছি। ওখানকার লোকেরা প্রথমত ওখানকার যেদিকে আজ থেকে 10 বছর আগে রিপোর্ট ছিল গোটা 35 বাড়ি ব্যানার্জিরা সব কিনে নিয়েছে। এখন সেই 35টা 350 হয়ে গেছে নাকি কেউ জানে না। তারপর ওখানে মুখ্যমন্ত্রী থাকেন বলে ওখানকার ওই পাড়ার লোকেরা বেরোতে পারে না, এই পারে না, যাচ্ছে তাই অবস্থা। মানে ওদের জীবন পুরো মানে একদম নরক হয়ে গেছে ওদের। এবং তাছাড়া মমতা ব্যানার্জি তো কিছু করেনি। তাছাড়া ওখানে ধরুন এটা মিনি ইন্ডিয়া বলা যায় ভবানীপুর, উনি তো ওই বাঙালি ছাড়া বাকি সবাইকে ঘৃণা করেন, তো বাকিরা কি ওনাকে ভোট দেবেন? আমি বলছি 50,000 ভোটে কম করে উনি এবার ওখানে হারবেন। এবং সেই জন্য উনি বালিগঞ্জে ইয়েকে নিয়ে এসছেন, ওই শোভনদেব চট্টোপাধ্যায়কে। বালিগঞ্জ তো এখন মিনি পাকিস্তান হয়ে গেছে। বালিগঞ্জে 51% ভোট মুসলিম ভোট। তো উনি ভাবছেন যে পরে ওনাকে সরিয়ে যদি বালিগঞ্জ থেকে উনি চিফ মিনিস্টার হতে পারেন, যদি ওনার দল জিতে। দল তো আর জিতবে না, দল মোটামুটি এখানেই খেলা শেষ আর কি। আমি আপনাকে বলছি, আপনি দেখুন এদের তো কোনো গণভিত্তি বহুদিন আগে হারিয়েছে। সিপিএম বহুদিন আগে গণভিত্তি হারিয়েছে, তার প্রমাণ সিপিএম 2011 পর কোনোবার সেকেন্ড পজিশনে আসতে পারেনি, কোনোবার 2011 পর। তাহলে বোঝা যায় যে 2011 পর্যন্ত তারা যে ফার্স্ট পজিশনে ছিল সেখানে কোনো একটা ঘাপলা ছিল। ঠিক সেরকম মমতা ব্যানার্জি আজকে যে এখানে রাজত্ব করছেন, এটা সম্পূর্ণভাবে ডেমোক্রেসিকে মানে ইয়ে করে 2011 পর থেকে যেভাবে উনি ভোটে জিতছেন সেটা এইভাবেই ভোটে জিতে আসছেন। আগামী দিনে যদি কড়াকড়ি হয় বা রাষ্ট্রপতি শাসন জারি হয় তো ধুয়ে মুছে যাবে, আর যদি ইভেন কড়াকড়ি হয় সেন্ট্রাল থেকে এটসেট্রা, তাতেও এরা জিততে পারবে না। আর রাষ্ট্রপতি শাসন জারি হলে ধুয়ে মুছে যাবে এরা। আবার অন্যদিকে নির্বাচন কমিশনকে তো বারবার তোপ দেখছে তৃণমূল সহ মমতা বন্দ্যোপাধ্যায়। সেইখানে কি যখন রাষ্ট্রপতি শাসন হবে তখন রাষ্ট্রপতি শাসন একটা তাদের জন্য একটা সিম্পাথি হয়ে যাবে না, যে রাষ্ট্রপতি শাসন করি তাদের সরাতে হলো? কেন
কেন উনি উনি যখন ভোট করান পঞ্চায়েত ভোট রাজীব কুমারকে দিয়ে, রাজীব সিনহাকে দিয়ে, তখন মনে থাকে না? এখানে তো অন্তত ঠিকঠাক ভোটটা হবে। আসলে ওনার একটাই দাবি, উনি রিগিং করে জিতবেন, উনি বুথদখল করে জিতবেন, উনি রাস্তাঘাট করবেন না, উনি পাওয়ার প্ল্যান্ট বানাননি গত 15 বছরে। আপনি দেখুন গত 15 বছরে পাওয়ার প্ল্যান্ট বানাননি। গত 15 বছরে শিক্ষার্থীর সংখ্যা 1/3 নেমে এসছে। গত 15 বছরে দেখবেন চারিদিকে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, হসপিটালে কী অবস্থা আপনি আরজি করে দেখতে পাচ্ছেন। পরপর দুটো ঘটনা ঘটলো, মাফিয়া রাজ চলছে। নারায়ণ স্বরূপ নিগম, ওনার যে স্বাস্থ্য সচিব, সে মাফিয়া রাজ চালাচ্ছে। এবং এই যে সব দিকে উনি ব্যর্থ, তো সেটাকে কম্পেনসেট করার জন্য উনি রিগিং করে ভোটে জিততে চান। তৃণমূলের যে নির্বাচনী ইস্তাহার, সেখানে তো বলা হচ্ছে যে দুয়ারে স্বাস্থ্য প্রকল্প আনতে চলেছে তৃণমূল যদি জেতে। তো আরে আপনি আরজি করে গেলে, আরজি করে একটা আইসিইউ রুগী, তাকে বলছে বাইরে গিয়ে আপনি পেচ্ছাপ পায়খানা করে আসুন, সেখানে আপনি বলছেন যে দুয়ারে স্বাস্থ্য। কি বিশ্বাস করবে এই কথা? আপনি আরজি করে একটা রুগী, একটা মরণাপন্ন রুগী, তাকে দূরে পাঠিয়েছেন টয়লেট করতে। তারা দুয়ারে দেবে? তারা দুয়ারে কখনো স্বাস্থ্য পরিষেবা দিতে পারে? একেবারে 420। না মানে এই যে সরকারি হসপিটালগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বক্তৃতায় বলে থাকেন যে বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা পশ্চিমবঙ্গে পাওয়া যায়, এগুলো কি তাহলে কিসের উদাহরণ? তাহলে ওনার ভাইপো যান না কেন? ওনার ভাইপো আমেরিকায় কেন চোখ দেখাতে যান? যদি বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা হয়, তাহলে ওনার ভাইপো চোখের চিকিৎসা করতে জন হপকিন্সে কেন যান? দুবাইতে কেন যান? এখানে কেন দেখান না? উনি গত 15 বছর ব্যানার্জি পরিবারের একটা লোককে দেখাতে পারবেন যে সরকারি হাসপাতালের ডাক্তার দেখাতে গেছেন? উনি গেছিলেন একবার, সেই ঠ্যাং ভাঙলো, ওই ওখানে মিথ্যা করে ঠ্যাং ভাঙা, যে গতবার ভোটের আগে প্লাস্টার পড়ানো, ওটা গভর্নমেন্টের ছাপ লাগানোর জন্য ওই একবার 15 বছরে উনি গেছিলেন গভর্নমেন্টের। এছাড়া ব্যানার্জি পরিবারের আর কেউ হাসপাতালে গেছে? আরেকটা প্রশ্ন উঠছে স্যার, যে এই গত 2-3 দিন অন্তরের মাথায় একদম দুটো মৃত্যু ঘটনা সামনে এলো, তিনটে মৃত্যুর ঘটনা সামনে এসছে আরজি কর থেকেই। তাহলে মানুষ সুস্থ হওয়ার জন্য যাচ্ছে না মৃত্যুকে আরও জলদি আসার জন্য যাচ্ছে? দেখুন, প্রথম যেটা লিফটের যেটা হয়েছে, এই লিফট বহুদিন আগে কিন্তু তার আয়ু শেষ হয়ে গেছে। এরা যখন নাকি অর্থ দপ্তরের কাছে টাকা চেয়েছিল, অর্থ দপ্তর টাকা দেয়নি, বলেছে তোমরা মেনটেন্যান্স করে চালাও। তার জন্য এই ভদ্রলোককে দাম দিতে হলো এই মিস্টার ব্যানার্জিকে। গতকাল এক ভদ্রলোক, সে ট্রমা কেয়ার সেন্টারে আছে, ভাবতে পারেন, সে বলে যে টয়লেটে যাব, তাকে বলে যে 5 তলা থেকে 1 তলায় নেমে আপনি দূরে টয়লেট আছে, সুলভ শৌচাগার, ওখানে গিয়ে টয়লেট করে আসুন। কতটা অত্যাচারী! এবার ঘটনা হলো, এই ডাক্তার এই অত্যাচার করার মানে এতটা কনফিডেন্স কী করে পাচ্ছে? কারণ এইখানে যাদের পোস্টিং হয়, কলকাতায় যেসব ডাক্তার, সরকারি ডাক্তারদের পোস্টিং হয়, এরা সব নারায়ণ স্বরূপ নিগমের মানে মাফিয়াতন্ত্রের একটা মানে জোট আর কি। এই নারায়ণ স্বরূপ নিগম এখানে পুরো মাফিয়াতন্ত্র চালাচ্ছে কলকাতার যে কোনো হসপিটালে। তো নইলে এত কনফিডেন্স কী করে হয় যে একটা লোককে বলে দিলাম যা বাইরে গিয়ে, ও জানে না যে ওই লোকটা মারা গেলে ওর উপর কেস আসবে, কিন্তু ও জানে যে কালকে যদি দুটো লোক মারা যায়, ম্যাক্সিমাম কী হবে, আমাদের হয়ে গভর্নমেন্ট আবার কপিল সিব্বল বা অভিষেক মনু সিংভি এদের সুপ্রিম কোর্টে পাঠাবে আমাদের বাঁচানোর জন্য। কারণ আমরা 25-75 পাঠিয়ে দিই, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা 25 টাকা রেখে 75 টাকা পাঠিয়ে দিই, আমাদের কেউ ধরতে পারবে না। আমাদের তো লিগাল প্রোটেকশন দেওয়ার জন্য কপিল সিব্বল আছে, অভিষেক মনু সিংভি আছে।